নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। টহলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। শ্রমিকরা কাজে যোগ দিলে আশুলিয়ার কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা বিজিএমইএ এর। এই অসন্তোষ একটি মহলের ষড়যন্ত্র বলছে পুলিশ, বিশৃঙ্খলা এড়াতে বিজিবি মোতায়েন। এবং ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনা জেরে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত স্থগিত। উপাচার্যের ভবন ঘেরাও। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। বিজিবি ও আনসার সদস্যদের কড়া পাহারায় বুধবার সকালে 174টি ভোট কেন্দ্রের পোলিং অফিসারদের কাছে সরবরাহ করা হয় এসব সরঞ্জাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত 5,500 সদস্য মোতায়েন ছিল নির্বাচনী এলাকায়। আর আগামীকাল সেখানে কাজ করবেন আরও 4,000 সদস্য। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। রাত পোহালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি। আজ সারাদিন কেমন ছিল নারায়ণগঞ্জ সিটির নির্বাচনের আমেজ তা জানতে চলে যাচ্ছে সেখানে থাকা সহকর্মী রাশেদ লিমনের কাছে। লিমন, আর মাত্র কয়েক ঘন্টা রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাবে সেই ভোট যুদ্ধ, যার জন্য আসলে সেই 5 ডিসেম্বর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবশেষ গতকালকে প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে। এখন আসলে চলছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ মুহূর্তে নির্বাচন কমিশনের কাজ। যেমনটি আসলে এখানে কিন্তু সহকর্মী রয়েছিল মাহবুব রাকিব, আপনি তো দেখেছেন আজকে সারাদিন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী সরঞ্জামে পৌঁছেছেন। যদি একটু বিষয়টি বলতেন, প্রক্রিয়াটি কিভাবে? আমরা যদি দেখেছি সকাল 11টায় শুরু করেছে বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে যে ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং নির্বাচনে যেসব সরঞ্জাম থাকে সেগুলো দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের কাছে আমরা দেখেছি। এবং সেগুলো প্রিজাইডিং অফিসাররা নিয়ে কিন্তু তাদের স্ব ভোট কেন্দ্রে তারা গিয়েছেন। যে 174টি ভোট কেন্দ্র আছে, আপনি জানেন যে সিদ্ধিরগঞ্জ, বন্দর এবং শহর এলাকায়। এরপরে আমরা যে বিষয়টি দেখেছি যে তারা কিন্তু তাদের স্ব ভোট কেন্দ্রে গিয়ে সেগুলো যে তাদের বুথ রয়েছে, এক এক ভোট কেন্দ্রে এক এক সংখ্যার বুথ আছে, কোথাও 10টি, কোথাও 8টি, কোথাও 12টি। তারা কিন্তু ভোটার অনুযায়ী কিন্তু বুথ আছে। তো সেই বুথে তারা সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক করেছেন যাতে আগামীকাল ভোর 8টার মধ্যেই তারা ভোট গ্রহণ শুরু করতে পারেন। এবং সেখানে যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় ছিল যে আইন শৃঙ্খলা কিন্তু একটি খুব এখানে আমরা দেখেছি ভোট কেন্দ্রের যে নিরাপত্তা রক্ষায় আমরা দেখেছি যে বেশ কিছু সংখ্যক পুলিশ রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং একটি কিন্তু মোবাইল টিমও রয়েছে, যাতে শুধু ভোট কেন্দ্রই না, ভোট কেন্দ্রের যে আশপাশের এলাকা সেখানেও যাতে সুরক্ষিত থাকে। তো আমরা সে বিষয়টি দেখেছি। পাশাপাশি যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, তারাও কিন্তু মোটামুটি প্রস্তুত আছে আগামীকাল সকাল 8টায় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ করার জন্য। আর আপনি আসলে সকালে তো শহর এলাকা ছিলেন রাশেদ, আপনি শহরের যে আইন শৃঙ্খলার তা আসলে কি দেখেছেন সেটা একটু আমাদের বলেন। রিটার্নিং অফিসার যেমনটি বলছিলেন যে উনি বরাবরই বলে আসছিলেন তফসিল ঘোষণার পর থেকে যে নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হবে এবারের এই নির্বাচনে। এবং আমরা কিন্তু দেখেছি এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো নির্বাচনের সহিংসতার কোনো খবর কিন্তু ওভাবে আসেনি। এবং পাশাপাশি আজকে কিন্তু আমরা দেখেছি গতকালকে থেকে যখন ডিপ্লয় হয় এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো, তারা কিন্তু দিনভরই কিন্তু টহল দিচ্ছিলেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি র্যাবের পক্ষ থেকে কিন্তু একটা বিশেষ টহল জোরদার করা হয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি তারাও টহল দিয়েছে এবং বিজিবি তো রয়েছেই, বিজিবি টহল দিচ্ছেন। এছাড়া যে মোবাইল কোর্ট যেটি বলা হয় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, সেই গাড়িগুলো যেহেতু 27টি ওয়ার্ডে 27টি ছিল, সেই গাড়িগুলো কিন্তু ভ্রাম্যমাণ আদালত হিসেবে তারা কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু আসলে দেখা গেছে যে প্রার্থীদের যে আপনার আচরণবিধি মেনে চলার বিষয়টি, এই বিষয়টি কিন্তু আসলে প্রার্থীদের ক্ষেত্রে আরো বেশি কাজ করেছে। এখানে বিশেষ করে আরেকটি বিষয় আমরা যে বিষয়টি দেখেছি, যেটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন করে করা হয়েছে, যে মোট 30 জন কিন্তু ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে, যাদেরকে 30 জনের হাতে একটি করে শটগান দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে প্রয়োজনে তারা কিন্তু গুলিও ছুটতে পারবে। নিয়মিত নামও দেওয়া হয়েছে কুইক
রেসপন্ডিং হ্যাঁ, টিম, হ্যাঁ। যাতে এটা কিন্তু এখানে নতুন হয়েছে, আবার যাতে আমাদের রিটার্নিং অফিসারও আজকে বলছিলেন যে কোনো তাদের এমন ভাবে রাখা হবে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে 5 থেকে 6 মিনিটের মধ্যে তারা পৌঁছে যাবে, এবং টোটাল শহরের ম্যাপ নিয়ে আসলে এই ফোর্সটা আসলে এমন ভাবে রাখা হয়েছে। তো সার্বিকভাবে আসলে আপনার কাছে যদি এক কথায় জানতে হ্যাঁ, আমি যদি এক কথায় বলি যে আমরা যদি বিগত ইউপি নির্বাচন বা উপজেলা বা পৌরসভা নির্বাচন দেখি, তার যদি আমি তুলনা করি, আমরা কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে বলতে পারি একদম সুষ্ঠু একটি ভোট গ্রহণ, এবং ৫.৫ লাখ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন, তার কিন্তু সব ব্যবস্থা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী করেছে। সবকিছুর পরেও আসলে সবকিছু নির্ভর করবে যে আগামীকাল যে ভোটার রয়েছে, ভোট গ্রহণ রয়েছে, এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারলেই আসলে সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার। এবং তাহলেই ভোটাররাও যেমন বলছিলেন, সুষ্ঠু নির্বাচন হলে ভোটারদের যে প্রত্যাশা সেটির প্রতিফলন ঘটবে এই ব্যালট বাক্সে। তো অপেক্ষা আছে, রাত পোহালেই ভোট, সার্বিক পরিস্থিতি দেখতে হয়তো এই রাতটা অপেক্ষা করতেই হবে। তো আশা করি একটি সুষ্ঠু নির্বাচন পাবে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসী। তো ফয়সাল, এই ছিল এখনকার মতো আমাদের কাছ থেকে সব শেষ। রাত পোহালে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে প্রায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই প্রস্তুতির খবর এবং আজ সারাদিন নির্বাচনী আমেজ কেমন ছিল সেই সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন এবং মাহমুদ রাকিব। বাংলার সময় আরো থাকছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষকের মৃত্যুতে হত্যা মামলা দায়ের। স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলে সহ আসামি 7। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে ৫৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সকাল থেকে কাজে যোগ দেয়নি শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। ভোর থেকে পুলিশ র্যাব সহ 15 প্লাটুন বিজিবি আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। গত শনিবার থেকে ন্যূনতম 10,000 টাকা মজুরির দাবিতে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এরপর সরকারের 3 মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে সমঝোতা হলেও কাজে যোগ দেয়নি তারা। মঙ্গলবার কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় বিজিএমইএ। চলমান এই ঘটনার সূত্রপাত হয় ওয়েন্ডি অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায়। সকালে ওই কারখানার মূল ফটকে 121 জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে নোটিশ টানানো ছিল। 59টা ফ্যাক্টরি আজকে বন্ধ আছে। এই কারণে আনুমানিক শ্রমিক সংখ্যা প্রায় 1,51,000। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে প্রায় 1000 পুলিশ মোতায়েন আছে। এছাড়া ইন্টেলিজেন্স উইং কাজ করে যাচ্ছে আমাদের, যাতে ওই 1.5 লক্ষ শ্রমিক এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে। এদিকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে বন্ধ কারখানাগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। বিকেলে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বহিরাগত কোনো মহলের ইন্ধনেই এই ধরনের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছেন পোশাক শ্রমিকরা। এর পিছনে একটা ষড়যন্ত্র অবশ্যই আছে। বহিরাগত দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েই তারা এই কাজগুলো করে। শ্রমিকরা যখন তাদের সুমতি হবে, তারা যখন বুঝতে পারবে যে মাসের শেষে সে যদি বেতনটা না পায় তাহলে তারই ক্ষতি বেশি হবে, এবং তারা যখন আসবে আমরা খুলে দেব। যতদিন কাজ না করবে ততদিন কিন্তু তারা বেতন পাবে না। কোনো অবস্থায় আর অবৈধ অনৈতিক কোনো কাজের সাথে কাজকে আমরা উৎসাহ দিব না। এদিকে পুলিশের আইজি শহীদুল হক বলেছেন, একটি মহলের ইন্ধনে আশুলিয়ায় পোশাক কারখানায় অসন্তোষ বিরাজ করছে। সকালে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন। গার্মেন্টস সেক্টরকে উত্তপ্ত করা, এটা আমরা মনে করি কোন ষড়যন্ত্রের অংশ। কাজে এই বাংলাদেশে জনস্বার্থ পরিপন্থী কোন ষড়যন্ত্রই আমরা বরদাস্ত করব না। পুলিশ, র্যাব, বিজেপি আমরা মোতায়েন করছি এবং আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত
স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে উপাচার্যকে তার ভবনে দুপুর থেকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সিন্ডিকেট সভায় 6 জানুয়ারি পর্যন্ত ছাত্রদের 3টি হল বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ছাত্ররা হল ছেড়ে গেছেন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত রাতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পরে বেলা 11টায় সিন্ডিকেট সভায় 6 তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধের প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন দেখা গেল কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ক্যাম্পাস বন্ধ করে দিল। আমরা অলরেডি 1 বছর সেশন জটে আটকে আছি। আমরা চাই না আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে যাক। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের প্রতিবেদনটা কোথায়? আমরা তো সঠিক সিদ্ধান্ত জানতে পারছি না, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে চলে যাচ্ছে। পরিস্থিতির আরো অবনতির উৎকল্পে বিশ্ববিদ্যালয়ে 6 জানুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেক্ষেত্রে হল বন্ধ থাকবে? ছাত্রদের হলগুলি বন্ধ থাকবে 6 জানুয়ারি পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, জানেন যে গতকাল রাতে সিলেট এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজ সকাল 8টা থেকে 3টি হল রয়েছে, শাহপুরান হল, বঙ্গবন্ধু হল, সৈয়দ মুস্তফা আলী হল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কলেজের পাঠদান অর্থাৎ ক্লাস এবং পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরে 11টার সময় সিন্ডিকেটের বৈঠক বসে এবং সিন্ডিকেটের বৈঠকের পর আগামী 6 জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তার পরপরই এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই পরীক্ষা এবং ক্লাস নেওয়ার দাবিতে এই ভিসিকে তার অফিসে অবরুদ্ধ করে রেখে এখানে আন্দোলন করছে অনির্দিষ্টকালের জন্য। তাদের একটি কথা হচ্ছে যে ক্যাম্পাস খোলার সাথে সাথে এই গেট খুলে দেওয়া হবে। যদি এই ক্লাস এবং পরীক্ষা নেওয়ার যেই বন্ধ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলে এই গেট খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত এই গেট বন্ধ থাকবে। এবং এখানে যারা আপনি দেখতে পাচ্ছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা রয়েছে, এবার এরা সবাই সাধারণ শিক্ষার্থী। তাদের একটি দাবি, তাদের ইতিমধ্যে 1 বছর সেশন জটে হারিয়ে গেছে। তারা তাদের জীবন থেকে আর কোনো একটি দিনও তারা হারাতে চাচ্ছেন না এবং তারা এই দাবিতেই এই 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য যথাসময় পর্যন্ত এই সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, তারা সারা রাত এখানে বসে থাকবে এবং তারপর সিন্ডিকেটের সভা করে, এবং যেহেতু সিন্ডিকেটে একটি সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত পরিবর্তন করতে গেলে আবার সিন্ডিকেটের সভা ডাকতে হবে এবং সিন্ডিকেটের সভা ডেকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কিন্তু সেই কোনো লক্ষণই এখন পর্যন্ত দেখা যাচ্ছে। প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা এবং শিক্ষকরা তাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের একটি দাবি, শিক্ষার্থীদের একটি দাবি, এবং তারা ক্লাস করতে চাচ্ছেন, তারা পরীক্ষা দিতে চাচ্ছেন এবং কোনোভাবে যেন তাদের ক্লাস এবং পরীক্ষা বিঘ্নিত না হয় সেই দাবিতে এই আন্দোলন করছে। এবং এই বন্ধের অর্থাৎ এই স্থগিতের সিদ্ধান্ত যত সময় পর্যন্ত বাতিল করা না হবে, উদ্ধ করা না হবে তত সময় পর্যন্ত। ইকরাম, পরবর্তীতে বিষয়ে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, ক্লাস পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন এবং সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। বাংলার সময়ে আরো থাকছে। পিরোজপুরে আমনের বাম্পার ফলন, সরকার নির্ধারিত দামে খরচ পুষিয়ে লাভ না থাকার অভিযোগ কৃষকদের। ন্যায্য মূল্য পরিশোধে সজাগ দৃষ্টির দাবি প্রশাসনের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকের সাথে পুলিশের সংঘর্ষের সময় এক শিক্ষকের মৃত্যু ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সহ 7 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এস এম আবুল হাশেম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও তার ছেলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজীব সহ 7 জনের নাম উল্লেখ রয়েছে। মামলাটি সরাসরি ময়মনসিংহ 2 নম্বর আমলি আদালতে দায়ের করা হয়। গত 27 নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে, মারা যান এক শিক্ষক। মামলায় আসামি অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, তার সন্তান অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, প্রিন্সিপাল ফুলবাড়ি মহাবিদ্যালয় উপাধ্যক্ষ আমজাদ হোসেন এবং ওসি ফুলবাড়িয়া রিফাত খান রাজীব, এএসআই রফিকুল ইসলাম রফিক এবং এএসআই রতন সাহেব, তাদের সহ মোট 20-25 জনের নামে অজ্ঞাতনামা সহ মামলা করা হয়েছে। চট্টগ্রাম নগরীর 9টি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত নগরীর 4টি স্কুলে পঞ্চম, অষ্টম ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব স্কুলের 8টি কেন্দ্রে 980 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় 11,882 জন শিক্ষার্থী। দ্বিতীয় ধাপে আগামী 23 ডিসেম্বর এবং তৃতীয় ধাপে আগামী 26 ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। সকালে নগরীর ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিদর্শনে যান জেলা প্রশাসক শামসুল আরেফিন। এ সময় ভর্তি পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এদিকে স্কুলগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। ইংলিশটা একটু কঠিন হয়েছে বেশি, সবচেয়ে বেশি অঙ্ক সহজ আর বাংলা সহজ। কোনো সমস্যা হয়নি, পরীক্ষা খুব ভালো হয়েছে, সবগুলো কমন আছে, ইনশাআল্লাহ টিকবো। মুক্তিযোদ্ধা কোটা আছে, উপজাতির কোটা আছে, তারপরে আপনার প্রতিবন্ধী আছে, তো আর এদের জন্য রইল কি? অনেক স্টুডেন্ট, তাছাড়া ওরা ভয়টা একটু বেশি পায়, এর মধ্যে আবার সিটও কম। সেখানে অত্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে কোলাহল মুক্ত পরীক্ষা হচ্ছে। আমরা ইনশাল্লাহ এই ধারা অব্যাহত রাখতে পারবো। গাইবান্ধায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তোজাম্মেল হোসেন নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তোজাম্মেল হোসেন। এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ দুপুরে প্রতিবেশী শামসুল হকের বাড়িতে তার লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পরিবার সহ পলাতক রয়েছে অভিযুক্ত শামসুল হক। প্রায় 1 বছর আগে তোজাম্মেলের কাছ থেকে 3 লাখ টাকা ধার নেয় শামসুল। পাওনা টাকা ফেরত চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় নিহতের ছেলে এনামুল বাদী হয়ে শামসুল ও তার স্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। অন্ধকারে ডাকে নিয়ে আসে নিরীহভাবে হত্যা করছে, আর এমন ভাবে হত্যা করছে এই লাশ সারা জীবনেও খুঁজে পাওয়া যেত না। অর্ধেক মানে ওই মাটির খাট বানাইছে, খাটের ভিতরে গর্ত করে ঢুকায় সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিত। কি কারণে এই ঘটনা ঘটেছে এবং এর সাথে সংশ্লিষ্ট কারা জড়িত সেই বিষয়ে আমরা আমাদের বিভিন্ন সোর্স নিয়োগ করি এবং পোস্টমর্টেম সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা আমরা নিয়ে নেব। নাটোরে আগুনে পুড়ে চারুবালা দাসী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার কৈগাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত রাতে কেষ্টপুর গ্রামে নিজ ঘরে চারুবালা দাসী ঘুমিয়েছিলেন। রাত 3টার দিকে স্বজনরা তার ঘরে আগুন জ্বলতে দেখে তা দ্রুত নিভিয়ে ফেলেন। পরে ঘটনাস্থলে চারুবালার পুড়ে যাওয়া মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে ভোরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। কয়েল থেকে সম্ভবত আগুন ধরে বিছানায় আগুন লেগে সে পুড়ে মারা যায় বলে তার বাড়ির সহ আশপাশের লোকজন জানাচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। পিরোজপুরে এবার আমনের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা, তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত তারা। জেলা কৃষি বিভাগ জানায়, পিরোজপুরে এবার 64,977 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা থেকে 1,17,879 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। তবে কৃষকদের অভিযোগ, প্রতি বছর সরকার ধানের দাম নির্ধারণ করলেও তা দিয়ে খরচ পুষিয়ে লাভবান হতে তাদের হিমশিম খেতে হয়। অবশ্য কৃষকরা যাতে ন্যায্য দামে ধান বিক্রি করে বেশি লাভবান হতে পারে, সেজন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা।
কোনো দুর্যোগ আসে নাই, যার জন্য ফলন ভালো হয়েছে। সার ঔষধের যে মূল্য সেইভাবে কিষণ বদলা দিয়া যে ইটা পরিশ্রম করিয়া ফসলটা ফলাই সেইভাবে আমরা ন্যায্য মূল্যটা পাই না। আগের বছর ছিল 800-900 টাকা, এবার বাজার আর থেকে কম, কিন্তু ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা তো কৃষক বাঁচি না। গত বছরও আমরা এই জেলা থেকে প্রায় 3000 মেট্রিক টন ধান কেনার টার্গেট ছিল, পুরোটা আমরা কিনতে পারিনি একটু দেরিতে শুরু হওয়ার কারণে। তো এই বছরও আমরা প্রচার করেছি বা কৃষকরা জানে যে সরকার ধান কিনবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী, টহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। শ্রমিকরা কাজে যোগ দিলে আশুলিয়ার কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা বিজিএমইএর। এই অসন্তোষ একটি মহলের ষড়যন্ত্র বলছে পুলিশ, বিশৃঙ্খলা এড়াতেই বিজিবি মোতায়েন। এবং ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনার জেরে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত স্থগিত, উপাচার্যের ভবন ঘেরাও। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।